চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না, প্রয়োজনীয় সবই করা হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যারোমা চা উৎপাদনের পরামর্শ। শিশুদের কল্যাণে সবই করেছে সরকার। 2041 সালে স্মার্ট বাংলাদেশের কর্ণধার হবে আজকে শিশুরাই বললেন প্রধানমন্ত্রী। বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না, তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে বললেন ওবায়দুল কাদের। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কাল, সকল প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে, হ্যাট্রিক জয়ের পথে নরেন্দ্র মোদীর বিজেপি। এবং আইসিসি টি-20 বিশ্বকাপে উগান্ডাকে 125 রানে হারিয়েছে আফগানিস্তান। আসসালামু আলাইকুম, দুপুর 2টোর সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণা নাগ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। বাংলার মানুষ যেন আর অপমানিত না হয়, আর এই শহীদরা হয়ে গেছে তাদের রক্তের সঙ্গে বেঈমানি যেন আমরা না করি। মনে রাখবেন, আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন এবং জানেন শহীদের রক্ত কোনো দিন বৃথা যায় নাই, আর যাবেও না ইনশাআল্লাহ। বিশ্বব্যাপী চায়ের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় রেখে আরো বৈচিত্র্যময় ও সুগন্ধযুক্ত চা উৎপাদন করতে চা উৎপাদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উদযাপন এবং জাতীয় চা পুরস্কার 2024 প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না, প্রয়োজনীয় সবই করবে তার সরকার। এক্ষেত্রে চা শ্রমিকদের প্রতি আরো যত্নবান হতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আতাউর রহমানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুবাইয়াত হাসান। দেশের অন্যতম চা শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধুর যুগান্তকারী সব উদ্যোগের ধারাবাহিকতা এবং বর্তমান সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নের ফলে টেকসই উন্নয়নের পথে দেশের চা শিল্প। এর ফলে 2023 সালে অতীতের সব রেকর্ড ভেঙে দেশে উৎপাদিত চায়ের পরিমাণ 102.92 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। এমন বাস্তবতায় দেশের চতুর্থবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় চা দিবস। প্রতিপাদ্য স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প। মঙ্গলবার রাজধানীতে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 8টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার 2024 প্রদান করা হয়। প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না, প্রয়োজনীয় সবই করবে তার সরকার। শ্রমিকদের প্রতি আরো যত্নবান হওয়ার তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে, তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা, উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। সবচেয়ে দুর্ভাগ্য, জাতিপিতা এদেরকে নাগরিকত্ব দিয়ে গেছেন, এদের কিন্তু এই মাটিতে একখণ্ড জায়গা নাই যেখানে তারা আপন ভূমি হিসেবে বিবেচনা করতে পারে। তার জন্য একটা ফ্লোটিং, ভাসমান। কিন্তু এই ভাসমান থাকবে কেন? আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি। ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা আমি বলে যাচ্ছি। এর জন্য যা করার করব। মানুষের রুচি ও চাহিদার দিকে লক্ষ্য রেখে চা উৎপাদন করতে হবে। একই সঙ্গে চা শিল্পের বিস্তারে গবেষণায় দিতে হবে বিশেষ নজর, আহ্বান প্রধানমন্ত্রীর। গবেষণা কিন্তু অব্যাহত রাখতে হবে এবং গবেষণার দিকে বিশেষ নজর দিতে হবে। তো চাকে বহুমুখী করা এবং অ্যারোমা টিটা তৈরি করা, যেটা বিদেশের চাহিদা কিন্তু অনেক বেশি এখন। তো সেটাই আমার মনে হয় আমাদের নজর দেওয়া দরকার, যে আমরা ওই শুধু চার পাতা বাল্কে বিক্রি না করে আমরা এটাকে ভ্যালু অ্যাডেড করে সেটা আমরা রপ্তানি করব। তাতে আমাদের লাভ, যে আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হবে, আর যারা এখন ব্যবসা করেন তাদেরও ভালো একটা উপার্জনের সুবিধা হয়ে যাবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি, সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং চা ব্যবসায়ী ও মালিক শ্রমিক প্রতিনিধিগণ। মা, আপনাকে কাছে পাইয়া আমরা সবাই খুব ধন্য হলাম, খুব খুশি হলাম। পরে জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত চা মেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। চা মেলায় প্রদর্শিত হচ্ছে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর চা। আতর রহমান, বাংলাদেশ টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2041 সালে গড়ে উঠবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। আর সেই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার আজকে শিশুরাই। তিনি বলেন প্রযুক্তি প্রসারের মধ্য দিয়ে বিশ্ব এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের ছেলেমেয়েরাও এক্ষেত্রে পিছিয়ে থাকবে না, তাদেরও আধুনিক জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলা হবে। দুপুরে গণভবনে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্যোগে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে শিশুদের লেখাপড়া ও মেধা বিকাশে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তথ্য প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল সিস্টেম অর্থাৎ কম্পিউটার শিক্ষা, এই শিক্ষার প্রসার আমরা ঘটাচ্ছি। তার কারণ হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আর 41-এর যে স্মার্ট বাংলাদেশ, আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু, তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। তোমরাই এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে তোমরা এগিয়ে নিয়ে যাবে, সেইভাবেই আমরা করতে চাই। সুকান্তের ভাষায় বলে যেতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সভাপতি শিল্পী হাশেম খান। ধন্যবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মোহাম্মদ নজরুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের পক্ষে তার পুত্র শেখ খালিদ অরিন্দম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতান উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে বিমান বাহিনী প্রধান দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বিমান বাহিনীর সার্বিক কার্যক্রম, বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। তিনি বিমান বাহিনীর উন্নয়নে বিদায়ী প্রধানের ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশা করেন বিমান বাহিনীর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং সরকার এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান করবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট আয়োজনে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। এবার 55 উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও আগের ধাপগুলো স্থগিত কিছু উপজেলাও যুক্ত হচ্ছে এই ধাপে। বেশিরভাগ জায়গায় ভোট হবে ব্যালটে। সিরাজগঞ্জে 2টি উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। ভোট উপলক্ষে উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না, তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে। সকালে রাজধানী তেজগাঁয় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক 6 দফা দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আওয়ামী লীগ
শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনীর, র্যাবের বড় পদে বা প্রশাসনে বসায় 8 জনকে পাশ কাটিয়ে 9 নম্বর ব্যক্তি মইনু আহমদকে সেনাপ্রধান করেছে। কে করেছে? বেগম খালেদা জিয়া। রকিবুল হুদা কাজ সৃষ্টি, এসপি কোহিনুর কাজ সৃষ্টি। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি, মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের। আপনাদের সময় কেউ শাস্তি পায়নি। সেতুমন্ত্রী বলেন, টিআইবি এবং সুজন সরকারের বিরুদ্ধে বিএনপির সুরে কথা বলছে। টিআইবি আর সুজন, ফখরুল গয়স্য যে সুরে কথা বলে, তারাও একই সুরে কথা বলে। তবে কি মানুষের প্রশ্ন, টিআইবি আর সুজন কি বিএনপির বি টিম? যেভাবে কথা বলে কোনো পার্থক্য নাই। দেখান আমাদের দলের নেতাদের, প্রধান প্রধান নেতা কে দুর্নীতিবাদ, তথ্য প্রমাণ নিয়ে আসে। দুর্নীতিবাদ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোচির সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিএনপি জামাত সহ দেশ বিরোধী অপশক্তি ষড়যন্ত্র প্রতিহত করবার পাশাপাশি বৃহত্তর জাতীয় স্বার্থে 14 দল ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। তিনি আজ রাজধানী ইস্কাটনে নিজ বাসভবনে 14 দলের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন। এর আগে কেন্দ্রীয় 14 দলের সভায় বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি একাংশের সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বাশার মাইজ ভান্ডারী, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস সহ 14 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাশেদ খান মেনন বলেন, 14 দলের মধ্যে কোনো বিভাজন নেই। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করবে। হাসানুল হক ইনু বলেন, 14 দল একটি আদর্শিক জোট, এখানে চাওয়া পাওয়ার কোনো হিসেব নিকেশ নেই। সভায় আওয়ামী লীগের পাশাপাশি 14 দলের শরিক দলসমূহকে আরও বেশি গণমুখী এবং জনসম্পৃক্ত হওয়ার আহ্বান জানান আমির হোসেন আমু। পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দুর্নীতি আর সন্ত্রাসের প্রতীক তারেক রহমানই বিএনপির দুঃশাসনের মুখ। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ উন্নয়নে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জামাত ও দেশের কিছু নামধারী বুদ্ধিজীবী উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের যে কোনো উন্নয়নের পথে তারা বাধা সৃষ্টি করে। বঙ্গবন্ধুর স্বপ্ন আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করে চলেছে। আজকে যখন দেশ এগিয়ে যায়, তখন বিএনপি জামাত আর কিছু কিছু নামধারী বিশেষজ্ঞ বুদ্ধিজীবী পরিচয়ধারী তারা কোনো কিছু দেখতে পায় না, আর তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে। তারা কোনো উন্নয়ন হলেই সেখানে কিন্তু খোঁজে, আর কোনো উন্নয়ন অগ্রগতির উদ্যোগ যখন গ্রহণ করি তখন সেটির বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং সেটিকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালায়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছেও আমি একটু তুলে ধরতে চাই। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বিরুদ্ধে FBI এসে বাংলাদেশে সাক্ষ্য দিয়ে গেছে এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকর দুর্নীতির টাকা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে। সাবেক সংসদ সদস্য শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, MA করিম ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক সাদাত হোসেন টয়েল বক্তৃতা করেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের 7 ধাপে ভোট গ্রহণ শেষে আজ ভোট গণনা শুরু হয়েছে। এরই মধ্যে অর্ধেকের বেশি আসনে ভোট গণনা শেষ হয়েছে। প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA প্রায় 281 আসনে এগিয়ে আছে। অপরদিকে বিরোধী দলগুলো 200-এরও বেশি আসনে এগিয়ে আছে। প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে আছে 241 আসনে। ঘোষিত ফলাফলে দেখা যায়, প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে ইন্ডিয়া জোট। তাছাড়া অন্যান্য দলগুলো এগিয়ে আছে 21 আসনে। এই ফলাফল থেকে অনুমান করা যাচ্ছে যে টানা 3য় মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি। বিজেপি ক্ষমতায় আসে দেশটির প্রথম প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা 3 বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলবেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য যে দল বা জোট ভারতের লোকসভার 543টি আসনের মধ্যে 272টি বেশি আসনে জয়ী হবে, তারা সরকার গঠন করতে পারবে। হামাসের সাথে সংঘাত বন্ধে প্রস্তাবিত শান্তি চুক্তি শর্তসমূহ ইসরায়েলি কর্তৃপক্ষ মেনে নিতে রাজি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন জানান, যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার প্রস্তাবিত শান্তি চুক্তির শর্তসমূহের পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে গাজার মধ্য এবং দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 45 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এর মধ্যে গাজার মধ্যাঞ্চলে বোরেজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় 3 জনের প্রাণহানি ঘটে। গাজার উত্তরাঞ্চলে দারাজ বসতি এলাকায় ইসরায়েলি বাহিনীর অপর এক হামলায় আরও 3 ফিলিস্তিনি নিহত হয়। তাছাড়া গাজার দক্ষিণাঞ্চলের রাফা এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয় 7 জন। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের হাতে আটক আরও 4 ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতদের স্বজনরা এই ঘটনাকে ইসরায়েলের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছেন। তাছাড়া অবিলম্বে হামাসের সঙ্গে সংঘাত বন্ধেরও আহ্বান জানান তারা। গাজায় ইসরায়েলি হামলায় এই পর্যন্ত মৃতের সংখ্যা 34,479 জনে দাঁড়িয়েছে। তাছাড়া আহত হয়েছে 82,700-এরও বেশি। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের হিজবুল্লাহ গ্রুপের রকেট হামলায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। ফিরছি দেশের খবরে। আজ থেকে সপ্তাহব্যাপী জাতীয় নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। দিবসটির এবারে প্রতিপাদ্য দূষণমুক্ত নদী ও নৌপথ নৌযান স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান। সংশ্লিষ্টরা বলছেন, নদীমাতৃক বাংলাদেশ পুনরুদ্ধারে সবার আগে প্রয়োজন দূষণমুক্ত নদী ও নিরাপদ জলযান, আর এই লক্ষ্যেই কাজ করছে সরকার। আফরিন জাহানের প্রতিবেদন। আমাদের বুড়িগঙ্গা, একসময় এই নদী ছিল ঢাকার প্রাণ। কালের বিবর্তনে বুড়িগঙ্গা আজ দূষণের কবলে। শুধু বুড়িগঙ্গা নয়, কম বেশি এই দৃশ্য দেশের সকল নদীর ক্ষেত্রেই। তবে আশার কথা, বর্তমান সরকার নদীগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে বাস্তবায়ন করছে নানা পদক্ষেপ। এবারের যে নৌ নিরাপত্তা সপ্তাহ, সেখানেও গুরুত্ব পেয়েছে নদী দূষণ রোধ বিষয়টি। নদী দূষণ যদি হয়ে যায়, তাহলে মানুষের জীবন এবং জীবিকা দুইটাই অ্যাডভার্সলি এফেক্টেড হবে। এই জন্য দূষণমুক্ত নদী রাখতে হবে মানুষের জীবন এবং জীবিকাকে টিকিয়ে রাখার জন্য। নৌ দুর্ঘটনা একেবারেই যেন খুব অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে চলে আসে, একেবারে যেন জিরো পর্যায়ে চলে আসে, সেই জন্য আমাদের অন্যান্য যে অভ্যন্তরীণ কাঠামোগত যে পরিবর্তন, সেই পরিবর্তন আমরা আনার চেষ্টা করছি। নানা কারণে বিষাক্ত ও দূষিত হয়ে পড়ছে নদী। বলা হয়, শিল্পায়নের সম্প্রসারণ এর জন্য প্রধানত দায়ী। পাশাপাশি আমাদের মতো দেশের মানুষদের সচেতনতার অভাব তো রয়েছেই। কয়েক বছর যাবৎ বলছি আমরা দূষণমুক্ত নদী, নিরাপদ জলযান, এই কথাটা থেকে আমরা সরে যাইনি। আমরা তখনই এই প্রতিপাদ্য থেকে সরে যাব যখন আমরা পুরোটাই নিরাপদ করতে পারবো, দূষণমুক্ত করতে পারবো। বুড়িগঙ্গার পানি কিন্তু অলমোস্ট 9-10 মাস পুরো দূষিত হয়ে থাকতো, এখন কিন্তু সেই জায়গাটা না। 3-4 মাস এখন কিন্তু কিছুটা পানি কিছুটা দূষিত হতে পারে, রংটা পরিবর্তন হয়ে যায়, কারণ তখন সেই সময় প্রবাহটা কমে যায়। কাজে আমাদের কিন্তু এটা বিরাট অর্জন। প্রতিমন্ত্রী আরও জানান, শুধু দূষণের কারণে নয়, অবৈধ দখলের কারণেও
অনেক নদী হারিয়েছে তার পরিসর ও চিরচেনা রূপ। ৭৫-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দেশ একটা অন্ধকার গহ্বরে চলে গেছে। সেই গহ্বর থেকে বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি উদ্ধার করছেন। কিভাবে উদ্ধার করছেন? এই ৮ সাল থেকে 2024 সালে তিনি এই ড্রেজার বহরে ৪৫টি ড্রেজার যুক্ত করেছেন। আরও ৩৫টি ড্রেজার সংগ্রহ প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। তো এই যে এটা কেন হচ্ছে? নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য, নদীর দূষণ মুক্ত করার জন্য। এবারে নৌ নিরাপত্তা সপ্তাহে গুরুত্ব পেয়েছে নিরাপদ নৌযানের বিষয়টিও। নিরাপদ নৌযান শুধু প্রাণ রক্ষাই নিশ্চিত করে না, ভূমিকা রাখতে পারে নদী দূষণ রোধেও। আর তা সম্ভব হলে দেশের নদীগুলো আবারও ভরে উঠবে জীববৈচিত্র্যে। একদিকে যেমন তা বেগবান করবে কৃষি উৎপাদন ও অর্থনীতি, অন্যদিকে বড় অবদান থাকবে পরিবেশ রক্ষায়। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। ডাক বিভাগের আধুনিকায়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ সকালে রাজধানী আগারগাঁয়ে ডাক ভবনে আয়োজিত দেশের ডাকঘর সমূহের চিলার চেম্বার কার্যকর ও ই কমার্স সেবা সম্প্রসারণে বেসরকারি অংশীদারিত্ব সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালায় একথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, শুধু অনিয়ম অপকর্ম নয়, কর্মকর্তাদের অদক্ষতা ও অব্যবস্থাপনায় পড়ে আছে কোটি কোটি টাকার সার্ভিস ডেলিভারি গাড়ি। তিনি বলেন, এগুলো কিভাবে কাজে লাগানো যায় সেজন্য চলতি জুনের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তি হবে। সভায় ডাক বিভাগ ও ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আজ ৪ঠা জুন নাটোরের ছাতনী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে নাটোরের ছাতনীতে নির্মম গণহত্যার শিকার হন স্থানীয় ৪৫০ নিরীহ বাঙালি। এই দিন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা কেবল নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে ক্ষান্ত হয়নি, মৃত্যু নিশ্চিত করতে জবাই করে হত্যার পর প্রতিটি লাশের মুখে ঘাতকরা এসিড দেয়। নৃশংস এই গণহত্যার বিভীষিকাময় স্মৃতি ৫৩ বছর ধরে বয়ে চলেছেন শহীদের স্বজনেরা। নাটোর জেলা ঘাড়ের দিকে কোবায় কাটছিল, এইখানে ব্যারাস ফায়ার করে, তারপরে অ্যাসিড দিয়ে তারা পোড়ায় দেয়। ৪৫০ লোককে শেষ করে দেয়। পরে ধরেন এইসব লোক কোনো কবরে ৮ জন, কোনো কবরে ৬ জন, কোনো কবরে ৫ জন, আমরাই মাটি। শহীদ পরিবারের সদস্যদের দাবি, ছাতনী গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার আর স্বজনহারাদের সহযোগিতায় এগিয়ে আসুক সরকার। আমরা চাই যে হাফেজ আব্দুর রহমান সহ যারা এখানে গণহত্যা করেছে তাদের বিচার হোক। শহীদদের পরিবারকে স্বীকৃতি দেওয়া হোক এবং তাদের একটা লিস্ট তৈরি করা হোক। শহীদদের তালিকা সংগ্রহে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন। ছাতনী গণহত্যা দিবসকে সরকারিভাবে স্বীকৃতির দাবি স্থানীয় শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন। কোরবানির ঈদ সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন গরু খামারি ও মেহেরপুরে। ঝুঁকিপূর্ণ কৃত্রিম পদ্ধতি বাদ দিয়ে প্রাকৃতিক পদ্ধতিতেই চলছে গরু পরিচর্যার কাজ। আসন্ন কোরবানির বাজারে কাঙ্ক্ষিত মূল্য পাওয়ার আশা করছেন তারা। বিটিভির জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে কোরবানি ঈদের চাহিদা পূরণে ব্রাহ্মা, হরিয়ানা, নেপালি ও ফ্রিজিয়াম জাতের গরুর পাশাপাশি দেশি গরু পালন করছেন খামারিরা। নিয়মিত গোসল করানো, কাঁচা ঘাস দেয়া,
পশুর আবাসস্থল স্বাস্থ্যসম্মত রাখতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা সহ কোরবানির পশুর পরিচর্যায় কাটছে খামারিদের ব্যস্ত সময়। ন্যাচারালি খাবার দাবার দিয়ে গরুগুলা তৈরি, কাঁচা ঘাস, গমের ভুসি, এই সমস্ত জাতীয় খাবার দিয়ে গরুগুলা তৈরি। বাড়তি খাবার দিই, এগুলা ভুসি, ধান ভাঙি, এগুলা মিশিল টিশিল করে দিয়ে গরুটাকে এখন আমি কোরবানিতে বেচবো বলে প্রস্তুত করেছি। জেলার 90,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে চলতি বছর বাণিজ্যিক ও পারিবারিকভাবে প্রায় 30,000 খামারির তত্ত্বাবধানে 2 লক্ষ পশু প্রস্তুত হচ্ছে। আমার সকালের দিকে শুধু কাঁচা ঘাস আর গমের ভুসিটা ব্যবহার করি, দুপুরে খৈল, কাঁচা ঘাস, বিশালি, খড় এগুলা আর গমের ভুসি। গোড়া চকচক করে একটু সুন্দর যায়, মানুষ শখ করে একটা কোরবানি দেবে, সেজন্য যতটুকু পারি চেষ্টা করছি আমরা তেল করার জন্য। হবিগঞ্জে আগামী ঈদুল আজহাকে সামনে রেখে 9,000 পশু চাহিদার বিপরীতে জেলায় প্রায় 1,20,000 গবাদি পশু প্রস্তুত হচ্ছে। দেশীয় পদ্ধতিতে সবুজ ঘাস ও দানাদার খাদ্য দিয়ে লালন পালন করা এসব গবাদি পশু জেলার চাহিদা মিটিয়েও সারা দেশের বাজারগুলোতে চলে যাবে। ঘরের বাচ্চা কালামানিক ওজন হলো আপনার 750 কেজি। আমার এখানে 12,000 গবাদি পশু উদ্বৃত্ত রয়ে গেছে। অন্য কোনো জায়গায় যদি আমাদের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারবো। এদিকে নরসিংদীতে 2019 সালে খামারের সংখ্যা ছিল 5,000-এরও বেশি। চলতি বছর ছোট বড় মিলে মোট খামারের সংখ্যা 8,000 ছাড়িয়ে যাবে। আর পশু উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 24,000, যা চলতি বছর লক্ষ সংখ্যা ছাড়িয়ে যাবে। গত 5 বছরে কোরবানির পশু উৎপাদন বেড়েছে প্রায় 4 গুণ। জেলায় প্রস্তুত হচ্ছে প্রায় 100 কোটি টাকার কোরবানির পশু। খাদ্যর দাম বাড়তি, যেসব জিনিসপত্র খাওয়াইতে হয় এইসব হিসাবে বাড়তি, আবার পশু বিভাগটা যাচাই বাছাই করা হয় আমরা, তো সেজন্য আমরা অন্য কিছু খাওয়াই না, সবসময় আমরা ঘাস খাওয়াই, কুড়া খাওয়াই। বিদেশের থেকে গরু না আসলে তো বেশি ভালো, যে গ্রামের যে মানুষগুলি আছে সবাই তো আশা থাকে। প্রাণী সম্পদ অধিদপ্তরের পর্যাপ্ত নজরদারির কারণেই এই সফলতা। প্রতিনিয়তই খামারিদের পাশে থাকে এবং খোঁজ খবর নিয়ে দেখে। যদি বাহির থেকে গবাদি পশু এরকম আমদানি না করা হয়, সে তখন হয়তো খামারিরা তারা ন্যায্য মূল্য পাবে এবং খামারিরা আরও আগ্রহী হবে। পরবর্তী সময়ে খামারিরা আরও বেশি উদ্বুদ্ধ হবে তাদের খামার স্থাপন। স্থানীয় চাহিদা পূরণ করে প্রতিটা জেলাতেই কোরবানির পশুর উদ্বৃত্ত লক্ষণীয়। কাজেই গরু আমদানির বিপক্ষে মত দিয়েছেন দেশীয় খামারিরা। ইমরানুজ্জামান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। প্রভিডেন্সে আইসিসি টি20 বিশ্বকাপে উগান্ডাকে 125 রানে বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে সংগ্রহ করে 183 রান। দলের পক্ষে রহমানুল্লাহ গুরবাজ 76 এবং ইব্রাহিম জাদরান 70 রান সংগ্রহ করেন। জবাবে উগান্ডা 16 ওভারে মাত্র 58 রানে অল আউট হয়ে যায়। 9 রানে 5 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন আফগান বোলার ফজল হক ফারুকি। আইসিসি টি20 বিশ্বকাপে আজ রাতে 2টি ম্যাচ রয়েছে। ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত 8:30 স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড, আর ডালাসে বাংলাদেশ সময় রাত 9:30 নেপালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। দুপুরের সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। চা শ্রমিকরা ভাসমান থাকবে না, প্রয়োজনে সবই করা হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যারোমা চা উৎপাদনের পরামর্শ। শিশুদের কল্যাণে সবই করেছে সরকার। 2041 সালের স্মার্ট বাংলাদেশের কর্ণধার হবে আজকে শিশুরাই বললেন প্রধানমন্ত্রী। বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না, তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে বললেন ওবায়দুল কাদের। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। সকল প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। হ্যাট্রিক জয়ের পথে নরেন্দ্র মোদীর বিজেপি। এবং আইসিসি টি20 বিশ্বকাপে উগান্ডাকে 125 রানে হারিয়েছে আফগানিস্তান। এরই সাথে খবর শেষ করছি। খোদা হাফেজ।